একটা বাক্যের মধ্যে যদি দুবার ভবিষ্যৎকাল বলা থাকে, ইংরাজি করার সময় কিন্তু সব সময় দুটো ফিউচার টেন্স ব্যবহার করা যায় না। আজকে আমরা আলোচনা করতে চলেছি ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল নিয়ে। ভবিষ্যৎকাল কথাটির অর্থ কি? যে কাজগুলো পরে হবে সেগুলিকে আমরা ভবিষ্যৎকাল বলি। দেখো কয়েকটা বাক্য, পার্সন অনুযায়ী আমি আলাদা আলাদা সেন্টেন্স লিখে নিয়েছি। আমি যাব, আমরা খেলবো, আমি পড়ব, তুমি যাবে, তোমরা খেলবে, তোমরা ঘুমোবে, তোমরা কথা বলবে, সে যাবে, ছাত্ররা যাবে, ছেলেরা পড়াশুনো করবে, তুমি আমার জন্য অপেক্ষা করবে, তারা মাঠে ফুটবল খেলবে। এই সব বাক্যগুলিতে ক্রিয়াপদগুলোর দিকে লক্ষ্য করো, দেখো শেষে একটা ব যোগ করা আছে। এই বটা দেখেই কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এগুলি ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালে আছে। এইবার ইংরাজি বলার সময় আমরা করব কি, এই ব কথাটার জন্য একটা শ্যাল অথবা উইল নিয়ে আসব। কিন্তু এই শ্যাল বা উইলটা এটা মেন ভার্বটার আগে বসবে। যেমন দেখো, যাব, এই যে শেষে ব আছে, এর জন্য শ্যাল বা উইল যাই বলো না কেন এটা প্রথমে বলতে হবে। তাহলে শ্যাল বলে নিলাম। এবারে কাজটা হলো যাওয়া, গো, শ্যাল গো। তাহলে করব, বটার জন্য আগে শ্যাল বা উইলটা বলে নাও। শ্যাল ডু, উইল ডু। তুমি পড়বে, ওই যে পড়বে, বটার জন্য উইল রিড। খাবে, উইল ইট। এইভাবে এই ফিউচার টেন্সের ভার্বগুলো বলতে হবে। তাহলে আমি যে সেন্টেন্সগুলো লিখে নিয়েছি একে যদি ইংরাজি করি, আমি যাব একে বলবো আই, বটার জন্য শ্যাল গো। আমরা খেলবো একে বলবো উই শ্যাল প্লে। তুমি যাবে, তাহলে ইউ উইল গো। এখন তোমার মনে যদি প্রশ্ন আসে, স্যার শ্যাল কখন বলতে হবে আর উইল কখন বলতে হবে? নিয়ম অনুযায়ী এই ফার্স্ট পারসন আমি, আমরা, এদের পাশে শ্যাল বলতে হয়, আর এই সেকেন্ড পারসন কিংবা থার্ড পারসন হলে তখন উইল বলতে হয়। কিন্তু আধুনিক ইংরাজিতে বিশেষ করে স্পোকেন ইংলিশে সব সময় উইল বলা চলে। কিন্তু আমরা লেখার সময় যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি, আমরা এই ফার্স্ট পারসনে শ্যাল বলবো আর সেকেন্ড থার্ড পারসনে উইল বলবো। এই কারণে আমি কখনো শ্যাল বলছি কখনো উইল বলছি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে তোমরা খেলবে, একে ইংরেজিতে বলবো ইউ। ইউ মানেই তুমি, ইউ মানেই তোমরা। ইউ উইল প্লে। আবার দেখো, সে যাবে, তাহলে হি অথবা সি বলবো। হি যেহেতু থার্ড পারসন তাহলে উইল বলবো, হি উইল। বটার জন্য উইল বলে নিলাম, তারপরে গো। ছাত্ররা যাবে, এই সেন্টেন্সটাকে যদি ইংরাজি বলি তাহলে বলবো স্টুডেন্টস উইল বলবো গো। ছাত্ররা পড়বে, স্টুডেন্টস উইল রিড। তারা নিশ্চয় স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। প্রথমে সাবজেক্ট বলছি, তারপরে শ্যাল অথবা উইল একটা বলছি, তারপরে আমরা মেন ভার্বটা বলছি। কিন্তু মেন ভার্বটার কোন টেন্স বলছি না, মেন ভার্বটার জিরো টেন্স বলছি, মানে বেস ফর্মটা বলছি। প্রেজেন্ট টেন্স বলছি না কিন্তু, কারণ প্রেজেন্ট টেন্সে এই হি বা সি এর পাশে তো গোজ হয়ে যায়, জিও ইএস গোজ। এখানে কিন্তু সেই এসিএস যোগ করাও যাবে না, সেটা প্রেজেন্ট টেন্স হলেও যাবে না, কারণ আমরা এখানে কোনো টেন্স বলছি না, এখানে একেবারে রুট ভার্বটা বলতে হবে। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে বাকি যা কিছু বলার বলতে হবে। তাহলে সেন্টেন্সটার স্ট্রাকচারটা তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। এইবার দেখো, সব সময় ফার্স্ট পারসন হলেই যে শ্যাল
আর সেকেন্ড পারসন থার্ড পারসন হলেই যে উইল বলতে হবে তা কিন্তু নয়, এর কিছু ব্যতিক্রম আছে। দুটো ব্যতিক্রম দেখো আমি লিখেছি। যদি প্রতিজ্ঞা করা বোঝায়, আমি কোনো একটা কাজ করবই, যাবই, লিখবই, তখন কিন্তু উল্টে যাবে। তখন ফার্স্ট পারসন উইল নেবে আর সেকেন্ড আর থার্ড পারসন শ্যাল নেবে। এই এক্সাম্পলগুলো দেখো, আমি যাব, আই শ্যাল গো। কিন্তু যদি বলি আমি যাবই, এই যে একটা প্রতিজ্ঞা, একটা শপথ বোঝাচ্ছে, তখন আই উইল গো বলতে হবে। আবার দেখো, তুমি লিখবেই, ইউ, তখন আর উইল হলো না, ইউ শ্যাল রাইট। সে কাজটি শেষ করবেই, হি শ্যাল ফিনিশ দ্য টাস্ক। আর কোন ক্ষেত্রে এইরকম হয় না, যদি আদেশ দেওয়া বোঝায়, কোনো সরকারি আদেশ বা কোনো বস তার কর্মচারীকে আদেশ দিচ্ছেন, তখনও কিন্তু শ্যাল দিয়ে বলতে হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুমি সকাল সকাল অফিসে আসবে, বস তার কর্মচারীকে বলছেন, ইউ শ্যাল কাম টু অফিস আর্লি, ইউ শ্যাল অ্যাটেন্ড অফিস আর্লি। কেউ মোবাইল ফোন আনবে না, আদেশ একটা। দেখো, নোবডি শ্যাল ব্রিং অথবা ক্যারি মোবাইল ফোন। তাহলে এই যে দুটো ব্যতিক্রমের কথা বললাম, যেখানে এই ফার্স্ট পারসনের পাশে শ্যাল আর বাকিদের পাশে উইল, এই নিয়মটা ঠিক উল্টে যায়। আর আমি আগেই বলেছি, স্পোকেন ইংলিশে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইংলিশে, শ্যালটা আর খুব একটা ব্যবহার করা হয় না, সব জায়গায় উইল ব্যবহার করা হয়। শুধুমাত্র এই আদেশ দেওয়ার ক্ষেত্রেই শ্যালের প্রচলন আছে। কিন্তু যেহেতু আমরা লেখা শিখছি ব্রিটিশ ইংলিশ, আমাদের এই শ্যাল আর উইলের ব্যবহারটা অবশ্যই ভালোভাবে জেনে মনে রাখতে হবে, যেটা এতক্ষণে তুমি খুব ভালোভাবেই শিখে নিয়েছো। এইবার আমরা শিখব টেন্সের যে শ্রেণীবিভাগ। মানে আমি যে বলেছিলাম, টেন্স মানেই হলো সময় আর অবস্থা, দুটো মিলে টেন্স। তাহলে ফিউচার টেন্স মানে ফিউচার, ভবিষ্যৎটা তো সময় বোঝালো। এবার অবস্থা অনুযায়ী যে চারটে ভাগ আছে, ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো এসে একে একে শিখে নিই। তাহলে দেখো, ফিউচার ইনডেফিনাইট টেন্সের বেলায় টাইমটা আমি বলেইছিলাম সময় আর অবস্থা, এই দুটো মিলে হয় টেন্স। তোমরা নিশ্চয়ই যারা প্রথম ক্লাসটা দেখেছো টেন্স সংক্রান্ত, তারা সবাই জানো। দেখো, অবস্থা মানে এই কাজটা কোন অবস্থায় আছে যদি বোঝা না যায়, তাহলে ইনডেফিনাইট টেন্স। আমি একজন ডাক্তার হব, হব তো বটে, কিন্তু এর তো কোনো অবস্থা বোঝা যাচ্ছে না। পরেরটা দেখো, তুমি এখন বাজারে যাবে, তাহলে যাওয়াটার অবস্থাটা এখানেও বোঝা যাচ্ছে না, ওই জন্য এগুলি ইনডেফিনাইট টেন্স। তাহলে এগুলিকে কি করতে বলেছি, তাহলে এই যে বটার জন্য একটা শ্যাল বা উইল বসাতে হবে পার্সন অনুযায়ী। আমি একজন ডাক্তার হব, আই শ্যাল বি আ ডক্টর। নিশ্চয়ই উইল বি কেন বলিনি, বুঝতে পেরেছ? তুমি এখন বাজারে যাবে, ইউ এর পাশে উইল বলেছি, তাহলে যাবে, ইউ উইল গো টু মার্কেট। ছেলেরা মাঠে খেলবে, তাহলে থার্ড পারসন ছেলেরা, বয়েজ উইল প্লে ইন দ্য ফিল্ড। তিনি আগামীকাল আসবেন, হি উইল কাম টুমরো। এবার দেখো, এই যে ব থাকলে যে ফিউচার টেন্স বললাম, বাংলায় ভবিষ্যৎকাল হলেই ইংরাজিতেও যে ভবিষ্যৎকাল হবে তার কিন্তু মানে নেই, এরও ব্যতিক্রম আছে। দেখো সেটা, ফুটবল টুর্নামেন্ট সোমবার শুরু হবে, তাহলে হবে তো, এখনো তো শুরু হয়নি, এটা ভবিষ্যৎকালের কথা বলছি। কিন্তু ইংরাজিতে বলার সময় দ্য ফুটবল টুর্নামেন্ট স্টার্টস অন মানডে। কেন স্টার্টস হলো? তার কারণ হলো
টাইম টেবিল অনুযায়ী যদি কোনো ঘটনার কথা বলি যেটা ভবিষ্যতে হবে, কিন্তু টাইম টেবিল অনুযায়ী ফিক্সড হয়ে গেছে, সেগুলোকে আর ফিউচার টেন্সে বলতে হয় না। সেগুলোর বেলায় এই প্রেজেন্ট ইনডেফিনাইট মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে হয়। এতেই বোঝা যাচ্ছে যে ওই প্রোগ্রামটা ফিক্সড হয়ে গেছে। রাজধানী এক্সপ্রেস সকাল 8টায় ছাড়বে, এটা কিন্তু ফিক্সড, টাইম টেবিল অনুযায়ী ফিক্সড। ওই জন্য দেখো রাজধানী এক্সপ্রেস লিভস at 8 o'clock in the morning অথবা at 8 AM। যদি বলি আগামী সোমবার ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হবে, তাহলে নেক্সট মানডে ইজ 12th of ফেব্রুয়ারি, এইভাবে বলতে হবে। আরও একটা ব্যতিক্রম আছে, যেখানে এই রকম বাংলায় ভবিষ্যৎকাল থাকলেও ইংরাজিতে কিন্তু প্রেজেন্ট টেন্স বলতে হয়। এবার এসো সেই ব্যতিক্রমটা শিখে নিই। তাহলে দেখো, ডাবল ফিউচার টেন্স মানে একটা বাক্যের মধ্যে যদি দুবার ভবিষ্যৎকাল বলা থাকে, ইংরাজি করার সময় কিন্তু সব সময় দুটো ফিউচার টেন্স ব্যবহার করা যায় না। কোন কোন ক্ষেত্রে সেটা এখানে আমি লিখে দিয়েছি। দেখো, যখন তুমি আসবে আমরা একসাথে সিনেমাটা দেখব। দেখো, ভবিষ্যৎকালে দুটো ঘটনা ঘটবে, তুমি আসবে আর আমরা একসাথে সিনেমা দেখব। তাহলে হিসাব মতো দুবার ফিউচার টেন্স বলতে হয়, কিন্তু এখানে সেটা করা যাবে না। উই শ্যাল ওয়াচ দ্য মুভি টুগেদার হোয়েন ইউ কাম, এখানে হোয়েন ইউ উইল কাম নয়। এখন প্রশ্ন হলো কেন নয় স্যার? না, যদি সেন্টেন্সে এই হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, ইফ, আনটিল, আফটার, বিফোর এইরকমভাবে যদি লিঙ্কার দিয়ে জুড়ে দেওয়া থাকে, তখন কিন্তু দুবার ফিউচার টেন্স বলা যাবে না। দুটো ঘটনা দেখো পর পর ঘটছে বলছি, যেটা শেষে ঘটছে সেখানে ফিউচার টেন্স দিতে হবে, আর প্রথম ঘটনাটাই সিম্পল প্রেজেন্ট টেন্স দিতে হবে। পরের এক্সাম্পলটা দেখো, ছেলেরা যাওয়ার পরেই গেট বন্ধ হয়ে যাবে, মানে ছেলেরা যাবে গেট বন্ধ হয়ে যাবে, কোনটা শেষে হবে? না, শেষে গেট বন্ধ হবে, তাহলে এইটা ফিউচার টেন্স হবে। এগুলো বলার সময় ওই ফিউচার টেন্সের পার্টটা শুরুতে বললে ভালো হয়। আগেও তাই করেছিলাম, এখানেও দেখো, দ্য গেট উইল ক্লোজ অথবা উইল বি ক্লোজড, উইল বি শাট আফটার বয়েজ গো অ্যাওয়ে, ছেলেরা যাবে, এটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স বলেছি। তানিয়া যদি লেখে আমিও লিখব, তাহলে আগে তানিয়া লিখবে তারপরে আমি লিখব, তাহলে আমি লিখব এইখানটা ফিউচার টেন্স থাকবে আর এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। দেখো, আই শ্যাল রাইট ইফ তানিয়া রাইটস, নিশ্চয়ই বুঝতে পেরেছো আমার কথা। আবার দেখো, যে আগে দৌড়বে সে প্রাইজ পাবে, তাহলে দুটো দেখো ফিউচার টেন্স, দৌড়বে, প্রাইজ পাবে। তাহলে আগে দৌড়লে তারপরে তো শেষে প্রাইজ পাবে, তাহলে ওই অংশটা ফিউচার টেন্স হবে। তাহলে বলবো, দেখো এই যে উইল গেট দ্য প্রাইজ, হি উইল গেট দ্য প্রাইজ, সে প্রাইজ পাবে। এবারে যে আগে দৌড়বে, হু রানস ফাস্ট, হু উইল রান ফাস্ট এমন বলা চলবে না। সব সময় কিন্তু এই যে ডাবল ফিউচার বলা যাবে না এমন নয়। যদি সেন্টেন্সগুলো জোড়া থাকে অ্যান্ড, বাট এইরকম দিয়ে যদি জোড়া থাকে, তুমি চা খাবে আর আমি কফি খাবো, ইউ উইল ড্রিঙ্ক টি অ্যান্ড আই উইল টেক কফি। তুমি পড়বে কিন্তু আমি ঘুমাবো, ইউ উইল রিড বাট আই শ্যাল স্লিপ। এখানে কেন দুবার ফিউচার বলা গেল? কারণ এগুলো ওই অ্যান্ড, বাট এইভাবে জোড়া আছে এজন্য। আবার দেখো, যদি কারণ ফল বোঝায়, মানে এই বিকজ দিয়ে যদি বলতে হয়, তখনও কিন্তু দুবার ফিউচার বলা যাবে।
তুমি বাজারে যাবে কারণ তুমি একটা মাছ কিনবে। ইউ উইল গো টু মার্কেট বিকজ ইউ উইল বাই আ ফিশ। দেখো এই যে কারণ বলছি, এই জন্য এই ক্ষেত্রে কিন্তু দুবার ফিউচার টেন্স বলা যাবে। তাহলে বলা যাবে না কোন ক্ষেত্রে? না যদি জোড়া থাকে হোয়েন, অ্যাজ সুন অ্যাজ মানে যখনই, যেই মাত্র, আবার ইফ, আনটিল, আফটার, বিফোর, এই হু, হুইচ, দ্যাট, এইভাবে যদি জোড়া থাকে তখন কিন্তু দুবার ফিউচার টেন্স বলা যাবে না। নিশ্চয়ই কথাটা তুমি মনে রাখবে, কারণ এই জায়গাটা নিয়ে অনেকের কনফিউশন হয় এবং অনেকে ভুল করে বসে। আজকের ক্লাসের পরে তুমি এই ধরনের ভুল আর করবে না। আপনারা যারা এই ক্লাসটা দেখছেন তারা খুব সহজেই বুঝে নিয়ে আপনাদের বাচ্চাদের শেখাতে পারবেন। আর আমার ছোট্ট বন্ধুরা যারা দেখছো তারা নিশ্চয়ই নিজেরা খুব ভালোভাবে বুঝে নিচ্ছ। প্রয়োজনে এই কথাগুলো তোমার নোট বইয়ে বা খাতায় লিখে রাখতে পারো, তা না হলে একাধিকবার ভিডিওটা দেখলেই তুমি খুব সহজেই বুঝতে পারবে। এবার এসো আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করি। এতক্ষণ দেখার পরে যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে সেটা আমাকে বুঝিয়ে দাও। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে টাইম হলো ফিউচার আর অবস্থা হলো কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে চলতে থাকবে, তাই তো? তুমি খেলতে থাকবে, ইউ উইল বি প্লেয়িং। তাহলে কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বলতে হয়, তারপরে একটা বি ভার্ব বলতে হয়। যেহেতু ফিউচার টেন্স বলছি তাহলে ফিউচার টেন্সের বি ভার্ব মানে কি? শ্যাল বি অথবা উইল বি বলতে হবে। তারপরে ভার্বের আইএনজিটা বলে বাকি অংশটা বলতে হবে। ঠিক সেভাবেই হয়েছে, দেখো ইউ বি ভার্বের ফিউচার টেন্স উইল বি প্লেয়িং। আমি লিখতে থাকবো, তাহলে শুনেই বুঝতে পারছো আই শ্যাল বি রাইটিং। ওরা রবিবার পর্যন্ত এখানে থাকবে। তাহলে দেখো এই যে করতে থাকবো, আমি করতে থাকবো, তুমি করতে থাকবে, ওরা করতে থাকবে, সে করতে থাকবে, এই যে দুটো কথা দিয়ে সব সময় ফিউচার কন্টিনিউয়াস টেন্সটা নাও থাকতে পারে। তোমাকে কাজটা দেখে বুঝে নিতে হবে ভবিষ্যতে চলছে এমন বোঝাচ্ছে কিনা। ওরা রবিবার পর্যন্ত এখানে থাকবে, তার মানে ওদের থাকাটা এখন আপাতত চলতে থাকবে, রবিবার পর্যন্ত চলতে থাকবে। ওই জন্য বলেছি দে উইল বি স্টেইং হিয়ার টিল সানডে, দে উইল বি লিভিং হিয়ার টিল সানডে। আবার দেখো তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। অপেক্ষা করব মানে কি? অপেক্ষা করতে থাকবো, তাহলে এটা ভবিষ্যৎকালের কথা। তা তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো তোমার জন্য। তাহলে এই যে ভবিষ্যতে আমার অপেক্ষা করাটা চলতে থাকবে, তাহলে এই কথাটা দিয়েই কিন্তু সেটা বোঝা যাচ্ছে যে আমি অপেক্ষা করতে থাকবো। আই শ্যাল বি ওয়েটিং আনটিল ইউ রিটার্ন। কেন এখানে ফিউচার টেন্স হলো না আমি একটু আগেই বলেছি। তুমি বুঝতে পেরেছো কি না সেটা আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও যে আনটিল ইউ উইল রিটার্ন কেন হলো না। তাহলে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, এর মধ্যে জটিলতা কিছু নেই, নিশ্চয়ই তুমি সহজেই বুঝতে পেরেছো। এইবার আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্স। দেখো ফিউচার পারফেক্ট টেন্সের বেলায় টাইম মানে সময়টা হলো ফিউচার, আর কাজের অবস্থাটা হলো পারফেক্ট। পারফেক্ট মানে শেষ হয়ে গেছে। তাহলে যদি ভবিষ্যৎকালে কোনো একটা কাজ শেষ হয়ে যাবে বোঝায়, কি করে বুঝবো শেষ হয়ে যাবে? মানে একটা সময় সাধারণত বলে দেওয়া থাকবে
যে সময়টার আগেই ভবিষ্যতে সেই কাজটা শেষ হয়ে যাবে, তবেই তো পারফেক্ট টেন্স হবে। সোমবারের মধ্যেই আমি ফিরে আসব, তাহলে সোমবার হওয়ার আগেই আমার ফিরে আসার কাজটা শেষ হয়ে যাবে। ওই জন্য বলেছি দেখো, আই শ্যাল হ্যাভ রিটার্নড বিফোর মানডে। সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন না, সাবজেক্ট বলার পর যেহেতু পারফেক্ট টেন্স, তাহলে আগে একটা হ্যাভ ভার্ব বলতে হয়, তারপরে ভার্বের 3 নম্বর। কিন্তু ফিউচার টেন্স বলে এই হ্যাভ ভার্বটার ফিউচার টেন্স বলতে হবে, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্মটা বলতে হবে, যেটা পারফেক্ট টেন্সের নিয়ম। বাকি অংশটা বললেই হবে। সন্ধ্যার আগেই তুমি গল্পটা শেষ করে ফেলবে, তাহলে তুমি কাজটা শেষ করবে ভবিষ্যৎকালে, কিন্তু সন্ধ্যের আগেই শেষ হয়ে যাবে। ফিউচার টেন্স ঠিকই, কিন্তু কাজটা পারফেক্ট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে বলছি। এই জন্য এটাকেও ফিউচার পারফেক্ট টেন্স বলতে হবে। ইউ উইল হ্যাভ ফিনিশড, এই যে উইল হ্যাভ বলে ভার্বের 3 নম্বর বলেছি। দ্য স্টোরি বাই দ্য ইভিনিং, এইভাবে এই ফিউচার পারফেক্ট টেন্স বলতে হবে। এই টেন্সটা খুব বেশি ব্যবহার করা হয় না। আমরা করি কি, বেশিরভাগ সময় সিম্পল ফিউচার টেন্স দিয়েই এগুলো বলে ফেলি। যেমন সোমবারের মধ্যেই আমি ফিরে আসব, তুমি যদি বলো আই উইল রিটার্ন বিফোর মানডে, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভুল বলা হয় না। ওই জন্য এই টেন্সটার ব্যবহার নেই তা না, ব্যবহার করতে পারলে খুব ভালো। তুমি আজকে শেখার পরে চেষ্টা করবে এই টেন্সটা ব্যবহার করার। এবার আমরা শিখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কেমন আর সেটা কি কাজে লাগে। এসো দেখে নিই। এই টেন্সের ক্ষেত্রে দেখো, সময়টা হলো ফিউচার টেন্স আর কাজের অবস্থাটা পারফেক্ট কন্টিনিউয়াস, মানে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ আগে থেকেই চলতে থাকবে অথবা বেশ কিছুক্ষণ ধরে, বেশ কিছুদিন ধরে চলতে থাকবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে আমরা 1 সপ্তাহ ধরে অনুশীলন করতে থাকব, তাহলে ভবিষ্যৎকালে আমরা 1 সপ্তাহ ধরে অনুশীলন করতে থাকব, ভবিষ্যতে চলতে থাকবে। এই ধরনের সেন্টেন্স আমরা খুব একটা বলি না, ব্যবহার করি না। তুমি চাইলে করতেই পারো। দেখে নাও এগুলোকে কিভাবে ইংরাজি বলবো। উই শ্যাল হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর 1 উইক, 1 সপ্তাহ ধরে, বিফোর অ্যানুয়াল স্পোর্টস, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আগে। স্ট্রাকচারটা কিভাবে এসেছে না, সাবজেক্ট বলার পরে প্রথমে যেহেতু পারফেক্ট ছিল, তাহলে ফিউচারের পারফেক্ট, ওই জন্য হ্যাভ ভার্বটার ফিউচার টেন্স। এরপরে পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী ভার্বের 3 নম্বর বসাতে হবে। আবার কন্টিনিউয়াসের নিয়ম অনুযায়ী ভার্বটার আইএনজির আগে বি ভার্ব লাগবে, ওই জন্য বি ভার্বটার আমরা 3 নম্বর ফর্মটা বসিয়ে দিয়েছি আর ভার্বের আইএনজি বসিয়েছি। ঠিক সেইভাবেই করা হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোর ব্যবহার প্রথমেই বললাম খুব একটা নেই, তুমি চাইলে অবশ্যই করতে পারো। আমরা অনেক সময় এগুলোকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দিয়েই বলে ফেলি, তাতে খুব একটা অসুবিধে হয় না। এইবার আমরা দেখব যে এই ফিউচার টেন্সের সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্স কিভাবে করা যায় বা ইন্টারোগেটিভ কিভাবে করা যায়, যেটা আমি আগেই ক্লাসে তোমাকে শিখিয়েছি। যদি তুমি না দেখে থাকো তাহলে এই ক্লাসটা একটু দেখে নেবে আর একবার এসো আমরা প্র্যাকটিস করে নিই। তারপরে আমি কয়েকটা সেন্টেন্স তোমাকে হোমওয়ার্ক হিসাবে দেব, তুমি সেগুলোর আনসার করে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবে। দেখো, ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্স করার সময় এখানে খুবই সহজ, কারণ যেহেতু এখানে সব ক্ষেত্রেই শ্যাল বা উইল একটা অক্সিলিয়ারি ভার্ব, মানে মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকবেই, তাহলে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে খুব সহজ হবে। হি উইল গো, তাহলে শ্যাল বা উইল তো থাকবেই অক্সিলিয়ারি ভার্ব, আমি আগেই তোমাকে সেটা শিখিয়েছি। তাহলে একে নেগেটিভ করার জন্য ওই অক্সিলিয়ারি ভার্বের পরে নট বসিয়ে দিলেই হবে, হি উইল নট গো। আবার ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলিয়ারিটাকে শুরুতে আনলেই হবে, উইল হি গো।
আরও একটা সেন্টেন্স দেখো, সি উইল বি রিডিং, দুটো অক্সিলিয়ারি থাকলেও প্রথমটাকে আমরা কাউন্ট করব, প্রথমটার পরেই নট বসাবো। সি উইল নট বি রিডিং, দেখো আবার ইন্টারোগেটিভ করার সময় এই দুটোর মধ্যে প্রথমটাকেই শুরুতে নিয়ে আসবো, উইল সি বি রিডিং। এইভাবে এই ফিউচার টেন্সের যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করাটাও বড্ড সোজা, যেটা তুমি খুব সহজেই পারবে। আজকের ক্লাস থেকে আশা করি ফিউচার টেন্স সম্পর্কে তোমার সব রকমের ধারণা তুমি পেয়ে গেছো। নিশ্চয়ই ফিউচার টেন্স শিখে তোমার খুব ভালো লেগেছে, আনন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দেবে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।